1,20,00,000 ভোটার এবারে ভোট দিতে পারবে না, যারা হয়তো 2024-এর লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছিল। আমি কিন্তু বললাম না যে 1,20,00,000 বাদ যাবে, আমি কিন্তু বললাম যে 1,20,00,000 ভোটার তারা আগের বারে হয়তো ভোট দিয়েছিল, এবারে ভোট দিতে পারবে না। এর মধ্যে একটা ডিফারেন্স আপনারা রয়েছে। কত বাদ যাবে সেটা এক্স্যাক্টলি বলা না গেলেও অন্তত এবারে ভোট দিতে পারবে না সংখ্যাটা প্রায় 1,20,00,000। কেন এরকম বলছি আপনারা দেখতে পাচ্ছেন, ভোটের আগে অতিরিক্ত তালিকা প্রকাশ করতে হবে এমন বাধ্যবাধকতা নেই বলছে কমিশন। 60 লক্ষ ভোটারের কি হবে, এটাই সব থেকে বড় প্রশ্ন। 58 লক্ষ ইতিমধ্যেই বাদ পড়ে গিয়েছে এবং আরো আনুষঙ্গিক হিসাবে প্রায় 60 লক্ষের কাছাকাছি প্রায় কনফার্ম, 60-65 লক্ষর কাছাকাছি কনফার্ম বাদ চলে গিয়েছে। এখনো 60 লক্ষ ঝুলে রয়েছে, যে 60 লক্ষে মানে নাম বিচারপতিরা ভেরিফাই করে প্রকাশ করবেন, কিন্তু 28 তারিখের মধ্যে সেটা আর হচ্ছে না। আর কয়েকদিনের মধ্যেই 28 তারিখের মধ্যে হয়তো কয়েক লক্ষর নাম তারা ভেরিফাই করতে পারবেন, কিন্তু সম্পূর্ণ নাম তারা ভেরিফাই করতে পারবেন না। এবং সেখানে কমিশন বলছে যে এই 60 লক্ষ ভোটারের যে নাম বা এই যে কাজটা যে ভোটের আগেই শেষ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। অর্থাৎ প্রায় 1,20,00,000 ভোটার কার্যত হয়তো আগের তালিকায় যা ছিল তার থেকে কম ভোটার দিয়ে এবারে ভোটে যাওয়ার প্রিপারেশন নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি মানবেন? যদি না মানেন তাহলে রাজ্যে কি পরিস্থিতি তৈরি হতে পারে আইনগত দিক থেকে আপনারা বুঝতেই পাচ্ছেন। আজকে আলোচনা করব, আসুন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। দেখুন, অনেকগুলো ঘটনা ঘটে গিয়েছে। আপনারা জানেন যে যেহেতু বিচারপতিদের এবার মানে এখানে এশআর প্রক্রিয়ার জন্য তাদেরকে নিযুক্ত করা হয়েছে, আমাদের এই রাজ্য প্রশাসনের শুধুমাত্র বিরোধিতার ফলে গোটা দেশ জুড়ে এশআর প্রক্রিয়া সমস্ত রাজ্যে সঠিকভাবে হলেও পশ্চিমবঙ্গে এইরকম একটা শাসক দল রয়েছে বলে এখানে বিচারপতিদেরও নামতে হয়েছে। কিন্তু সেই বিচারপতিদেরও যাতে ভয় ধরানো যায়, যাতে সেই বিচারপতিরাও গিয়ে কোথাও একটা ভয় পেয়ে যায়, সেই জন্য বিভিন্ন ডিস্ট্রিক্ট কোর্টে, সেটা পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গায় ডিস্ট্রিক্ট কোর্টে, কলকাতায় বিভিন্ন জায়গায় সেখানে বোমাতঙ্ক হঠাৎ করে ছড়িয়ে দেওয়া হলো যে সেখানে বোম রাখা আছে এবং বিচারপতিরা কাজ ফাজ ছেড়ে সব বেরিয়ে ভ্যাকেট করে দিলেন। আপনারা দেখে নিয়েছেন গতকাল সেই ঘটনা। কিন্তু কেন এটা করা হলো, কারা এটা করলেন বুঝতেই পারছেন। কারা এটা করলেন আপনারা লিখে জানাবেন। বিরোধী দলনেতা কি বলছেন শুনুন। বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ঝাড়াই বাছাই করার দায়িত্ব জুডিশিয়াল অফিসারদের দেওয়ার পরে তাদেরকে প্রথম চেষ্টা করা হয়, আমি যেটা গতকাল রায়দিঘি থেকে প্রকাশ করেছিলাম, লিয়াজো অফিসার নিয়োগ করার মাধ্যমে। লিয়াজো অফিসার তো নিয়োগ করার কোনো প্রভিশন নেই। সেক্ষেত্রে দ্বিতীয় পন্থা নিয়েছে জামাতিরা। তারা এই বোমাতঙ্কের জন্য আমি মনে করি বাংলাদেশি জঙ্গি আউটফিটরা এর সঙ্গে যুক্ত, এবং তাদের পশ্চিমবঙ্গে যারা জামাতি মাইন্ডেড, যারা বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় রাখতে চান, তাদেরও মদত থাকতে পারে। এই বিষয়ে এনআইএ কে এই বিষয়ে তদন্ত করে দেখা উচিত। শুধুমাত্র কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ তথা মমতা পুলিশকে দিয়ে এই তদন্ত করলে হবে না। শুনলেন খুব পরিষ্কার যে দেখুন, দুদিন আগে পর্যন্ত বিচার ব্যবস্থাকে টার্গেট করা বা এই বোমাতঙ্ক ছড়ানোর কোনো প্রয়োজন পড়েনি। হঠাৎ করেই কেন প্রয়োজন পড়লো? যেহেতু এসআইআর এর কাজে বিচারপতিদের এবার নিয়ে আসা হয়েছে, সেই কারণে তাদেরকে টার্গেট করে এই রকম আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, যাতে করে তারা যেন নামগুলো রেখে দেন। এবং শুভেন্দু অধিকারী একেবারেই লড়াই করছেন কাঁধে কাঁধ রেখে। সেটা আপনাদের সামনে আমি একটু পরে কি ভয়ঙ্কর একটা অডিও টেপ শোনাবো, শুনলে আপনারা চমকে যাবেন। সেই শুভেন্দু অধিকারী যখন গতকাল সিইও দপ্তরে শুধুমাত্র মনোজ বাজোরিয়ার সঙ্গে নিয়ে যাচ্ছিলেন, তো সেই দুজন মাত্র ব্যক্তিকে দেখে তৃণমূল কংগ্রেস একেবারেই উচ্চস্বরে তারস্বরে মাইক বাজিয়ে উচ্চ মাধ্যমিক চলাকালীন এবং শুভেন্দু অধিকারীকে জুতো দেখালেন। খুব বীরত্বের কাজ করলেন। কি ঘটনা ঘটেছে এবং শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে কি বললেন, দুটোই পরপর রাখবো। আপনাকে বললাম হ্যাঁ
কোনোভাবেই নিরপেক্ষ নয়। পুলিশ যা যা প্রত্যেকদিন করছে তার খণ্ডচিত্র, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, গোটা রাজ্যে 163 ধারা আছে। এর আগের দিনও অসভ্যতামি দেখেছেন, আজকেও 12-14 জন 15 জনকে লোক নিয়ে সিও অফিসের সামনে আমরা মাত্র 2টি প্রাণী এখানে এসেছিলাম, তার মধ্যে একজন এলওপি, একজন সিনিয়র পলিটিশিয়ান। আমাদের সঙ্গে সামনে যেটা করেছে আপনারা দেখেছেন। এটা তো পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে এদেরকে এনকারেজ করছে, এদেরকে মাইক ব্যবহার করতে দিচ্ছে, এদের জমায়েত করতে দিচ্ছে। তাই এইখানে যদি রাজভবনের কাছে, অ্যাসেম্বলির কাছে, সিও অফিসের সামনে যদি এই অবস্থা হয়, তাহলে তো ক্যানিং ভাগড়ে, শীতলকুচি সিতাইতে, বসিরহাটে, সন্দেশখালীতে কি অবস্থা সহজেই অনুমেয়। শুনলেন, অত্যন্ত বীরত্বের কাজ করেছে। তার কারণ এইটা থেকে একটা জিনিস পরিষ্কার যে এরা শুভেন্দু অধিকারীকে ভয় পেয়ে গিয়েছে। যেভাবে শুভেন্দু অধিকারী প্রায় প্রত্যেকটি জিনিস নিয়ে একেবারে সিইও দপ্তরে চলে গিয়ে এদের প্রত্যেকটা স্টেপ আটকে দিচ্ছে, তো এদের ভয় লেগে গেছে। সেই কারণেই শুভেন্দু অধিকারীকে আটকানোর জন্য এদের এই প্রচেষ্টা। আমি আপনাদের সামনে একটা অদ্ভুত ঘটনা শোনাবো। আমি বলবো যে কি করে 1,20,00,000 হিসাব আপনাদের সামনে বলবো, কিন্তু তার থেকেও একটা অদ্ভুত ঘটনা যেটা আপনারা শুনতে চাইবেন। বিরোধী দলনেতা সহ আমি দেখলাম বিজেপির অনেকেই, অমিত মালবিয়া, তারা একটি অডিও কল শেয়ার করেছেন। এই অডিও কলে আপনারা শুনতে পারবেন, তারা লেখা ছিল যে এটা নদিয়ার ডিস্ট্রিক্টের অডিও কল। সেখানে একজন সুপারভাইজার হিসেবে পরিচয় দেওয়া এক ব্যক্তি ফোনের মাধ্যমে আরো এক ব্যক্তিকে বলছেন, তার পরিচয় আমি অবশ্যই জানি না। এই অডিও কলটা আমি আপনাদের সামনে শোনাবো। সেখানে আপনারা বলতে শুনবেন যে যত লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে সেগুলোকে সবগুলোকে অ্যাপ্রুভ করে দিতে হবে, এমনটাই বলছেন আধিকারিকরা। তাদের মধ্যে ডিএম এর কথা আসলো, এডিএম এর কথা আসলো। এইআরওদের বলা হচ্ছে তোমাদের লগইন থেকে লগইন করে প্রত্যেকটা লজিক্যাল ডিসক্রিপেন্সি যারা দেখিয়েছেন তাদের তথ্য থাক কিংবা না থাক, কাগজ জমা দিক বা না দিক, তাদেরকে অ্যাকসেপ্ট করে দিতে হবে বলে সেখান থেকে নির্দেশ এসেছে। আপনারা চমকে যাবেন যে আমাদের এই সরকার কিভাবে কাজ করছে। আমি শুধু একটাই অবাক লাগে, যদি এই অডিও কল সত্য হয়, কেন এটা সুপ্রিম কোর্টে জমা পড়ছে না? এটাই আমার শুধু বক্তব্য। কিন্তু আপনারা অডিও কলের একটা ছোট্ট অংশ আমি শোনাবো, পুরোটা না, 5 মিনিটের। আমি তার একটা ছোট্ট অংশ আপনাদের সামনে শোনাবো, শুনুন। দেখিয়ে দিল যে ওই একটা কারণের সময় আছে, মোটামুটি 2-4টে গরু দিয়ে গেল সঙ্গে সঙ্গে, যেহেতু এই নিয়ে তো আমরা চুপচাপ। তারপরে আবার 5 মিনিট পর দেখি আবার ঢুকে ইয়ে করছে, না এইভাবে থাকলে তো হবে না, লজিক্যাল ডিসক্রিপেন্সি যা আছে সব অ্যাকসেপ্ট। দিয়ে ও আবার এসে সব করে দিচ্ছে, এবং যা খবর পেলাম প্রতিটা ঘরে ঢুকে ঢুকে সব ওইগুলো ইয়ে। তার খানিক্ষণ পর দেখছি ডিএম সাহেব বললো যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যা আছে সবই কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। একটা ভোটারও যেন বাদ না যায়, সে জায়গায় গেলে কিন্তু পরিচয়টা আপনাদের ইয়ে করতে হবে। দিয়ে ওনার সাথে সাথে আবার ঢুকে আবার সেই মানে সেই ওরা যখন নির্দেশ দিচ্ছে এই আরোরা তো করতে পারতো না, সেই জায়গায় এই আরোরা কি করবে, নিজে হাতেই তাদের লগ ইন খোলা আছে, সেই লগ ইনে এসে চাপ দিয়ে সব করে দিয়ে বেরিয়ে যাচ্ছে। কোনো সমস্যা হলে দোষ তো যারা করে দিয়ে যাচ্ছে ওদের হবে না, যাদের লগ ইন খোলা আছে। দিয়ে শুনলাম যে আইডিও, ফিশারি, এদের সব আমার একদম মানে ওই রাতে আমি 11:30 পর বেরিয়ে আসি, তখনও ডিএম, এডিএম, ডিপিএল সব ব্লকে উপস্থিত। ভিডিও মানে রীতিমতো লজিক্যাল ডিসক্রিপেন্সি গুলো বলবো, বিএলরা যেহেতু ম্যাপিং করেছে সব ঠিক আছে, সব ডেট করে। এবার এই আর ওরা বলছে যে স্যার পেপারস নেই, এই নেই। কি অবস্থা? আর আমরা তো সাধারণ কর্মচারী, আমরা চুপচাপ আছি, কি বলবো। তুমি বিএলও নাকি নাকি তোমার? আমি আপনার সুপারভাইজার আছি। শুনলেন, সমস্ত লজিক্যাল ডিসক্রিপেন্সিকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। আপনাদের মনে হয় যে পশ্চিমবঙ্গে কখনো সুষ্ঠুভাবে এটা হতে পারে? এবার জানি না বিচারপতিরা তারা শিরদাঁড়া সোজা করেই কাজ করবেন বলে মনে হয়, নাকি এই দৃশ্যও আমাদের দেখতে হবে যে ডিএমদের বিরুদ্ধে যা অভিযোগ, এডিএমদের বিরুদ্ধে যা অভিযোগ, সেই অভিযোগ ভগবান না করুক যে আমাদের বিচারপতিদের বিরুদ্ধে কখনো এই অভিযোগ উঠলে তাহলে বিচার ব্যবস্থার উপর বড়সড় প্রশ্ন উঠে যাবে। দেখা যাক, সেই দিনটাই দেখতে বাকি বাকি রয়ে গেছে, সেটাই আমাদের দেখতে হবে। আমরা এখানে আপনাদের সামনে যেটা বলবো যে দেখুন, এবার ওই 1 কোটি নামের বাদের তালিকাটায় একটু এবার আসা যাক। আপনারা জানেন যে গতকাল সুপ্রিম কোর্টে আর্জেন্ট বেসিসে একটা শুনানি হয়েছিল। শুনানি হবার কথা ছিল না। কেন শুনানি হয়েছে না, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি বলেছিলেন যে আমাদের 250 জন যে বিচারপতি আমরা দিয়েছি, এবং বেসড অন যা ভলিউম, যে আউটস্ট্যান্ডিং ভলিউম রয়ে গিয়েছে প্রায় 60 লাখ, এই যে এটা নিষ্পত্তি করতে গেলে যদি 80 দিন ধরে কাজ করে 250 জন বিচারপতি, 80 দিন লাগবে এইটাকে ফিনিশ করতে।
এইটা তো কনসার্নিং ব্যাপার, এবং এই রিপোর্টটা পাওয়ার পর সুপ্রিম কোর্ট মনে করেছিল যে সব পক্ষকে নিয়ে একটা মিটিং করা হোক, এবং সেই মিটিং এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আপনারা জানেন, পুরো ডিটেলার আমার বলার প্রয়োজন নেই, যে 3 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন জাজেরা, ডিস্ট্রিক্ট কোর্টের জাজেরা বা সিভিল জাজেরা, তারাও কিন্তু এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া পড়শি রাজ্য ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকেও আমাদের নিয়ে আসতে হবে বিচারপতিদের, তারা পশ্চিমবঙ্গের এশায়ার প্রক্রিয়া সম্পন্ন করবেন। এর থেকে বড় লজ্জা আর কিছু হয়? মানে এখানে কোনো রাজ্যে ইআরও দেওয়ার, মানে অবজারভার দেওয়ার প্রয়োজন বোধ করেনি নির্বাচন কমিশন, পশ্চিমবঙ্গে সেখানে অবজারভার দেওয়া হয়েছে। কিছুদিন আগে বিচারপতিরা নিজেই বলছিলেন যে আইএস আইপিএস অফিসাররাও কি আমরা বাইরে থেকে নিয়ে আসবো নাকি, সেই আলোচনাও তারা করছিলেন। সেনাবাহিনী পর্যন্ত 1 মার্চ থেকে নেমে যাচ্ছে। তো এই পরিস্থিতিতে আবার নতুন করে বাইরের রাজ্য থেকে জাজেদেরও নিয়ে আসা হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে, সুপ্রিম কোর্ট এত কিছু করছেন, কিন্তু এটা কেন বুঝছেন না, যদি একটা এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করতে এত কামান দাগতে হয়, তাহলে কি করে এই প্রশাসনের আন্ডারে একটা স্বচ্ছ নির্বাচন হবে? আমি বুঝতে পারছি না। এইটা কি শুধুমাত্রই মানে পশ্চিমবঙ্গবাসীকে বিপদে ফেলে দেওয়া নয়? একটা এসআইআর প্রক্রিয়া যেটা গোটা রাজ্যে সম্পন্ন হচ্ছে, অন্যান্য রাজ্যে সফলভাবে হচ্ছে, সেখানেও এর থেকে বেশি নাম বাদ গেছে, কোথাও কোনো অসুবিধা হয়নি। কাজে সেখানে ইলেকশন কমিশনের তাদের মানে তাদের কি বলবো, তাদের পারদর্শিকতা নিয়ে প্রশ্ন ওঠে না, কারণ অন্যান্য রাজ্যেও তাহলে সেগুলো আটকে যেত। তাহলে এই রাজ্যে যখন হচ্ছে, তখন এই রাজ্যের নির্বাচনটাও যে সঠিকভাবে করা যাবে না, এইটুকু সুপ্রিম কোর্টের কি অনুধাবন করা উচিত নয় পশ্চিমবঙ্গবাসীর স্বার্থে? এই প্রশ্নটা আমার থাকলো। আপনাদের শোনাবো এই প্রসঙ্গে বিরোধী দলনেতা কি বলছেন, আপনারা একবার শুনুন। কিন্তু আজকে শুধু মাইক্রো অবজারভার নয়, শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, শুধু জেনারেল পুলিশ অবজারভার, এক্সপেন্ডিচার অবজারভার নয়, এই প্রথম ভোটার লিস্টেও উড়িষ্যা এবং ঝাড়খণ্ড থেকে জুডিশিয়াল অফিসার আনতে হচ্ছে। এর ফলে প্রমাণ হয়ে গেছে যে পশ্চিমবঙ্গে এই সামগ্রিকভাবে ভোটার তালিকার মতো একটি অত্যন্ত চলমান প্রক্রিয়া, 8টা এসআইআর হয়েছে, কখনো এই ধরনের অভূতপূর্ণ পরিস্থিতি তৈরি হয়নি, এবং কখনো এই ধরনের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ বা উড়িষ্যা ঝাড়খণ্ড থেকে জুডিশিয়াল অফিসার আনার ব্যবস্থা বিগত দিনে হয়নি। সবকিছুই মানুষ দেখছে, এবং এরপরে আমাদের মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং সরকার এটি একটি অষ্টম আশ্চর্য। শুনলেন? হাস্যকর যে বাইরের রাজ্য থেকে আমাদের সবকিছু আনতে হচ্ছে। আমি জানি না কোনোদিন এরকম পরিস্থিতি চলে আসবে কিনা যে বাইরের রাজ্য থেকেও মুখ্যমন্ত্রীকে নিয়ে আসতে হবে এবার, যে আমাদের এই মুখ্যমন্ত্রীকে দিয়ে হচ্ছে না কারণ তিনি পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ। কখনো এবার সুপ্রিম কোর্ট বলবে না, না, মুখ্যমন্ত্রী যেমন মমতা বন্দ্যোপাধ্যায় আছে তিনি থাক, কিন্তু অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে এসে রাজ্য চালাতে হবে। আমি জানি না পরিস্থিতি এবার এই দিকে চলে যাবে কিনা, কোনোদিন হতেই পারে, দেখবেন যে অন্য মুখ্যমন্ত্রীকে নিয়ে রাজ্যটিকে চালাতে হবে। এইরকম একটা জটিল এবং কঠিন পরিস্থিতির মধ্যে যখন এবার পরিসংখ্যানের দিকে যদি আপনাদের সামনে আমি বলি, যে এখনো পর্যন্ত আপনারা জানেন 1,20,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে, 1,20,00,000, 30 লক্ষ বা 32 লক্ষ আনম্যাপড রয়েছে, এবং এই দুটোকে মিলিয়ে 60 লক্ষ ভেরিফিকেশন সেটা হাতে রয়েছে বিচারকদের। ঠিক আছে, 60 লক্ষ। এখানে নির্বাচন কমিশন বা যেটা গতকাল সুপ্রিম কোর্টে আলোচনা হয়েছে, যে প্রথম লিস্টটা 28 তারিখের মধ্যেই বেরোবে, দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টটা কবে বেরোবে, আদৌ বেরোবে কিনা, নির্বাচনের আগে সেটাকে বের করতে হবে কিনা, এরকম কোনো নির্দেশিকা দেওয়া নেই। কাজে কমিশন মনে করছে যে ঠিক আছে, এটা আমরা খেপে খেপে বার করতে পারি, 2-3 খেপে বার করতে পারি, এবং সেক্ষেত্রে এমনও হতে পারে যে মনোনয়ন জমা দেওয়ার আগে পর্যন্ত যত সাপ্লিমেন্টারি লিস্ট তারা বার করবেন তারাই শুধু ভোটের অধিকারে যোগ্য হবেন। মনোনয়নের পরে যদি কোনো সাপ্লিমেন্টারি লিস্ট বেরোয়, তারা কিন্তু ভোটের অধিকার থেকে বঞ্চিত হবেন। তো এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত 60 লক্ষ ডিসিশন পেন্ডিং রয়েছে, 58 বা 60 লক্ষের কাছাকাছি অলরেডি ডিসাইডেড হয়ে গেছে, অর্থাৎ সংখ্যাটা 60 লক্ষ যোগ করলে প্রায় 1,20,00,000 ভাগ্য, মানে তার মধ্যে 65 লক্ষ তো এমনি কনফার্ম, ওদের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছে, বাকি 60 লক্ষ ঝুলে রয়েছে। এদের এই নির্বাচনের আগে আদেও তাদের ভেরিফাই হবে কিনা, বা হলে কতটুকু হবে, এবং
আমি সংবাদ মাধ্যমে দেখছিলাম যে তারা এক্সপেক্ট করছে যে এদের মধ্যে 30-40 লক্ষ নাম তো বাদ যাবে। বুঝতে পেরেছেন? যদি 40 লক্ষ নাম বাদ যায়, আর আগেও যদি বেরিয়ে যায় নির্বাচনের আগে, তাও 1 কোটি নাম কিন্তু বাদ চলে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। মানে এখনো পর্যন্ত যে তথ্য আসছে, কিন্তু কমিশন বলছে যে তারা এই যে 60 লক্ষ, এই সংখ্যাটা আরো বাড়বে। শুধুমাত্র 60 লক্ষই দিয়েই যে বিচারপতিদের বিচার করতে পারবেন এরকম নয়, মানে তাদের বিচার করতে হবে এরা ঠিক যোগ্য বা অযোগ্য, সংখ্যাটা আরো ক্রমে বাড়বে, এটাই কিন্তু তারা ভাবছেন। এইরকম একটা পরিস্থিতিতে আপনারা বলুন যে পশ্চিমবঙ্গে নির্বাচন আদেও কি সময় মতো করানো সম্ভব হবে? এটা আপনাদের উদ্দেশ্যে ছেড়ে দিলাম। এবার আমি আপনাদের সামনে আরো একটা তথ্য দেবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এসআইআর বৈঠকে উপস্থিত কেন? মনোজ পন্তকে গ্রেপ্তারির দাবি সুকান্তের জবাব দিল নবান্ন। নবান্ন কি জবাব দিয়েছে আমার জানার প্রয়োজন নেই, তার কারণ হচ্ছে প্রত্যেকটা জবাবে যারা মানে কি বলবো, যাদের আনস্যাটিসফ্যাক্টরি জবাব যারা দেয়, তাদের জবাব শুনতে খুব একটা আগ্রহ প্রকাশ করি না। কিন্তু মনোজ পন্ত, যিনি এই মুহূর্তে একজন কন্ট্রাকচুয়াল কর্মী হিসেবে বা আধিকারিক হিসেবে গভর্নমেন্টে রয়ে গিয়েছেন, তিনি অ্যাকচুয়ালি রিটায়ার করে গিয়েছেন, তিনি যখন হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে সিইও এবং ডিস্ট্রিক্ট বিচারপতিরা যেখানে বৈঠক করছেন, সেখানে মনোজ পন্ত কি করছেন? মনোজ পন্তের সেখানে রোলটা কি? সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে যে মানে কাদের মধ্যে কমিটি তৈরি করতে হবে, সেই কমিটি নির্ধারণ তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। তো এখানে তো কোনো কন্ট্রাকচুয়াল বা প্রাক্তন কোনো মানে কি বলবো সচিবকে দিয়ে তো তার উপস্থিতি থাকার প্রয়োজন ছিল না। এখানেও কিন্তু একটা প্রবলেম। সুকান্ত মজুমদার বলেছেন যে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন। আপনারা বলুন, তার কারণ ইনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মেসেজটা পৌঁছে দেওয়ার জন্যই সেখানে এসেছিলেন, বা এই তথ্যগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে পৌঁছে দেওয়ার জন্য, লিয়াজও করার জন্য এটা এসেছিলেন? এটা কিন্তু অত্যন্ত আনফর্চুনেট, এবং এই ধরনের ঘটনা ঘটছে বলে ওই যে প্রথম অভিযোগ যেটা অমিত মালবিয়া তিনি দিয়েছেন, আপনাদের অডিওটা শোনালাম, সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে দেখুন এই ধরনের ঘটনার জন্যই কিন্তু আধিকারিকরা গিয়ে নির্দেশ দিচ্ছেন ইআরও বা এইআরওদের, প্রবলেমে পড়ছেন ইআরওরা। তার কারণ উপর থেকে যদি কোনো নির্দেশ আসে, মানে ডিএম দের তরফ থেকে বা এডিএম দের তরফ থেকে যদি নির্দেশ আসে, তারা মানতে বাধ্য, সেগুলো তারা মানছে। আর মানলে আবার নির্বাচন কমিশনের তরফ থেকে আবার তারা মানে আইনগতভাবে ফেঁসে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এই জায়গায় যে খবর আসছে সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি এইআরওদের কাছে অভয় বার্তা বিলি করছেন। অভয় বার্তা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বা ইনডিরেক্টলি আইপ্যাকের কাছ থেকে হয়তো ফোন যাচ্ছে যে তোমরা নির্ভয়ে কাজ করো, তোমাদের কোনো চিন্তা নেই, আমরা তোমাদের পাশে আছি বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে নাকি কমিউনিকেট করা হচ্ছে কোনোভাবে। আমি আনন্দবাজার পত্রিকাতে এই খবরটি দেখলাম। এবার আপনারা বলুন, মানে এটার মানে কি? যে আপনাদের যা যা নির্দেশ দেওয়া হচ্ছে ডিএম দের তরফ থেকে, সেইগুলো আপনারা করে যান। যেমনটা বললাম, ওই যে অডিও কলে শোনালাম, যে সমস্ত লজিক্যাল ডিসক্রিপেন্সি অ্যাকসেপ্ট করে নিতে হবে যদি সেই অডিও কল সত্য হয়ে থাকে, এবং সেই করতে গিয়ে তারা যদি কোনো বিপদে পড়ে, যেহেতু তাদের লগ ইন আইডি, তাদের আঙুলের ছাপ দিয়ে এইগুলো অ্যাকসেপ্ট হচ্ছে, তারা যদি কোনো বিপদে পড়ে, সেই জন্য কিন্তু মেসেজ আসছে আমরা পাশে রয়েছি। দেখুন, আমরা পাশে রয়েছি বলে কতদিন দূর তিনি লড়বেন? সুপ্রিম কোর্ট যদি আজকে ইআরও বা এইআরও চাকরি সাসপেন্ড করেন বা তাদের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দেন, আমরা পাশে আছি বলে কিছু করতে পারবেন? আমরা পাশে আছি বলে কি করবেন? পরিবারকে কয়েক লক্ষ টাকা দিতে পারবেন, কিন্তু তার নিজের সম্মানহানি হবে, তারপরে তার সামাজিক পরিচিতি নষ্ট হয়ে যাবে, এবং তার সর্বোপরি চাকরিটা পর্যন্ত চলে যেতে পারে। আইনগত যা যা প্রভিশন আছে সেই সবগুলো হবে। তো এই পরিস্থিতি, একটা জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে আদৌ মনে করছেন পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে ভোট হওয়া উচিত? প্রশ্নটা আপনাদের নয়, প্রশ্নটা সুপ্রিম কোর্টে। আপনাদেরও আশা করি সেমি প্রশ্ন রয়েছে সুপ্রিম কোর্টের কাছে। আপনারা একটা এশায়ার প্রক্রিয়া করতে গিয়ে মানে মশা মারতে যদি কামান দাগতে হয় যদি পশ্চিমবঙ্গের বুকে, তাহলে আপনি নির্বাচনের কথা কি করে ভাবতে পারেন পশ্চিমবঙ্গে? আমার বিশ্বাস এই নিয়েও মামলা হবে, আর সুপ্রিম কোর্টের সেই দিনও আমরা ভূমিকা দেখবো যে পশ্চিমবঙ্গে মানুষকে বা নির্বাচন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের কি মৃত্যুর মুখে ঠেলে দেয় কিনা আমাদের বিচারালয়, নাকি তাদের প্রোটেকশনের জন্য সুপ্রিম কোর্ট কিছু ভাববেন, সেটাও আমাদের কিন্তু দেখার বিষয় রইল। আপনাদের মতামত এই প্রসঙ্গে লিখে জানাবেন। এখনকার মতো এখানেই।